to write an effective academic CV while applying to your professor for scholarship in Canadian universities for masters and PhD. কয়েকটা কথা বলতে চাই based on your comments that I received in my previous 2 vlogs এবং of course মেসেজেও যারা এখন চাকরি করছেন কয়েক বছর চাকরি করার পর তারা হয়তো চিন্তা করছেন যে তারা এখন হায়ার স্টাডিজের জন্য কানাডায় আসবেন তো তারা কিভাবে তাদের একাডেমিক সিভিটা লিখবেন কারণ একটা লাইক দিয়ে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ যারা নতুন আমার চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করবেন কমেন্ট করবেন আপনাদের হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ন্যাচারালি নাফিসা আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে সো আজকে হলো স্টাডি ইন কানাডা সিরিজের তৃতীয় ব্লগ হাউ টু রাইট অ্যান ইফেক্টিভ একাডেমিক সিভি while applying to your professor for scholarship in Canadian universities for masters and PhD এবং আজকেও আমি আমার একাডেমিক সিভি অ্যাজ এ স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করব আমি আমার এই সিভিটা অ্যাটাচ করে দিয়েছিলাম যখন আমি আমার প্রফেসরদেরকে ইমেইল করছিলাম স্কলারশিপের জন্য পিএইচডি প্রোগ্রামের জন্য সো একাডেমিক সিভিটা খুবই ব্রিফ কনসাইজ ইয়েট কম্প্রিহেন্সিভ তো সিভিতে যাওয়ার আগে আমি একটু বলে নেই যে আমার স্টাডি ইন কানাডা সিরিজ সম্পর্কে এবং দেন আমি তারপরে বলবো আমার সম্পর্কে তো আমি এর আগেও দুটো সিরিজ পোস্ট করেছি দুটো ব্লগ এই স্টাডি ইন কানাডা রিলেটেড কন্টেন্ট নিয়ে তো প্রথম পর্বটা ছিল যে হাউ টু ফাইন্ড এন কোর্স ফ্রম এ ইউনিভার্সিটি ওয়েবসাইট আপনি আপনার কি প্রোগ্রাম বা কি কোর্সে পড়তে আসবেন সেটা কিভাবে একটা ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে স্টেপ বাই স্টেপ আপনি আপনার ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো খুঁজে পেতে পারেন এবং সেই অনুযায়ী ডিসিশন এবং প্রিপারেশন নিতে পারেন এটা নিয়ে ছিল আমার প্রথম ব্লগটি যেটাতে আমি অনেক সাড়া পেয়েছি আপনাদের এবং সেকেন্ড ব্লগটি ছিল যে হাউ টু রাইট অ্যান ইফেক্টিভ ইমেইল for scholarship to your professor in Canadian universities তো কানাডায় যদি পড়তে আসতে চান এবং স্কলারশিপে আসতে চান তাহলে আগে প্রফেসরকে নক করতে হবে অ্যাপ্রোচ করতে হবে সেজন্য একটা ইমেইল লিখতে হবে সো আমি আমার ইমেইলটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে এবং টিপস আমি শেয়ার করেছিলাম অ্যারাউন্ড 20 টিপস হাউ টু রাইট এন ইফেক্টিভ ইমেইল সো সেখানেও আমি আপনাদের অনেক ভালো সাড়া পেয়েছি তো আজকের পর্বে আমি শেয়ার করব যে একাডেমিক সিভিটা যেটা ইমেইলের সাথে আপনাকে অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে কারণ ইমেইলের বডিতে অবভিয়াসলি আপনি লিখেছেন কিন্তু সেখানে খুবই কম আসলে লেখার স্কোপ থাকে কারণ ইউ ক্যানট রাইট 2-page ইমেইল রাইট সো একাডেমিক সিভিতে খুবই অল্প পরিসরে আপনাকে হাইলাইট করতে হবে আপনার একাডেমিক রেজাল্ট আপনার ব্যাকগ্রাউন্ড আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স আপনার থিসিস অ্যান্ড অল আপনার ইনফরমেশন ইটস ইনফরমেশন প্যাকেজ দ্যাট রিফ্লেক্টস ইউ অ্যান্ড ইউর ব্যাকগ্রাউন্ড তো এটা একটু ডিফারেন্ট হবে জবের জন্য যেই সিভি বা রেজিউমে ইউজ করি সেটা না সেটা টোটালি ডিফারেন্ট এটা হলো শুধুমাত্র যে আপনি যখন অ্যাপ্লাই করবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে ইমেইলের সাথে যা অ্যাটাচ করতে হবে সেটা তো আমি আমার সম্পর্কে একটু বলি যারা নতুন ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স আছেন সো আমার নাম নাফিসা মাহবুব আমি বাংলাদেশ থেকে 2013 সালে পিএইচডি করার জন্য ইউনিভার্সিটি অফ আলবার্টাতে আমি 100% স্কলারশিপে এসেছি এবং 2018তে আমি কানাডিয়ান সিটিজেন হয়ে যাই এবং এখন আমি পিএইচডি কমপ্লিট করার পর ইউনিভার্সিটি অফ আলবার্টাতে অ্যাজ এ রিসার্চ ইঞ্জিনিয়ার চাকরিরত আছি সো গত মাসে আমাদের সবার প্রিয় ব্লগার আমারও খুব প্রিয় এবং আমি ভাইয়াকে ফলো করি সো জিয়া হাসান ভাইয়ের চ্যানেলে আমার একটা ইন্টারভিউ পোস্ট হয় আজকে আড্ডা দেব এডমন্টনের একজন বাংলাদেশি ছোট বোনের সাথে এই ছোট বোনটি এডমন্টন শহরে পড়াশোনা করতে আসে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে তারপরে সে এখানকার স্থায়ী বাসিন্দা হয় এবং পরবর্তীতে কানাডার নাগরিকত্ব গ্রহণ করে আমরা তারপর থেকে আমি আসলে অনেক আপনাদের মেসেজ বলেন কমেন্ট বলেন পাচ্ছি যে আমি যেন এই রিলেটেড আরো বেশি ব্লগ বানাই তো এই জন্য আমি চলে আসছি ইউজুয়ালি আমার যে ইউটিউব চ্যানেল ন্যাচারালি নাফিসা আমি মাঝে মাঝে সপ্তাহে একটা বা খুবই কম অল্প পরিসরে আসলে লাইফস্টাইল ব্লগগুলোই করতাম তো স্টাডি ইন কানাডা আসলে আমি যেহেতু এখন এত বেশি আপনাদের রেসপন্স পাচ্ছি এবং আমারও খুব ভালো লাগছে আসলে শেয়ার করতে তো আমি স্টেপ বাই স্টেপ কিভাবে আমি বাংলাদেশ থেকে কানাডায় অ্যাজ এ স্টুডেন্ট এসেছি এবং কিভাবে পিআর হয়েছি কিভাবে সিটিজেন হয়েছি কিভাবে চাকরি পেয়েছি তো সেগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি একটা ব্লগে
ডিটেইলে যতদূর সম্ভব আমি মানে আপনাদেরকে শেয়ার করবো, যাতে আপনারা ইনফরমেশনগুলো ইউজ করতে পারেন এবং আপনাদের সিনারিওতে বা আপনাদের কেসে সেটা অ্যাপ্লাই করতে পারেন। কারণ মনে রাখবেন, বিদেশে আসার জন্য এক একজন হলো এক একটা কেস স্টাডি। তো আসলে একাডেমিক সিভিতে যাওয়ার আগে আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই, বেসড অন ইউর কমেন্টস দ্যাট আই রিসিভড ইন মাই প্রিভিয়াস 2 ব্লগস এবং অফকোর্স মেসেজেও। আমি আপনাদের সবাইকে রেসপন্ড করেছি, বাট তারপরেও আমি এখানে বলতে চাই, কারণ আমি যদি সিভি দেখানোর পরেই এই পার্টটা রাখি তাহলে দেখা যাবে অনেকে স্কিপ করে যাবে। আমাকে গত ব্লগে, যেখানে আমি ইফেক্টিভ ইমেইল লিখার যে ব্লগটা করেছিলাম, আমাকে অনেকে বলেছেন, রিকোয়েস্ট করেছেন, প্রায় 5-6 জন আমাকে রিকোয়েস্ট করেছেন যেন কাভার লেটার আমি শেয়ার করি। কাভার লেটার, তো আমার একটা কনসার্ন আছে, সেটা আমি আমার জন্যই জিজ্ঞাসা করতে চাচ্ছি যে কাভার লেটার কেন? বিকজ কাভার লেটার অর এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, সেটা কিন্তু আসে আরেকটু মানে পরে। সেটা হলো যে প্রোগ্রাম স্পেসিফিক। ধরেন আপনি যখন একদম ডিসাইডেড হয়ে গিয়েছেন যে আপনি এই প্রফেসরের আন্ডারে এই প্রোগ্রাম, মানে এক একজন প্রফেসর কিন্তু আবার এক একটা ডিসিপ্লিন এবং ডিসিপ্লিনের আন্ডারে এক একটা প্রোগ্রাম, রিসার্চ প্রোগ্রাম সেখানে আছে। সো অ্যাডমিশনের জন্য আপনি যখন অ্যাপ্লাই করছেন, আপনি যখন আপনার অ্যাপ্লিকেশন প্যাকেজটা পাঠাচ্ছেন, সো এসওপি বা কভার লেটার ছিল সেটার একটা পার্ট। আমি এখন শেয়ার করছি যে প্রফেসরকে একদম ইনিশিয়াল স্টেজ, আমি জাস্ট স্টার্ট করেছি এই ব্লগ সিরিজগুলো, এখন কিন্তু প্রফেসরকে জাস্ট আপনি নক করছেন যে তার কাছে কোনো পজিশন আছে কিনা। তো আমি জাস্ট এটাই জানাতে চাচ্ছিলাম আপনাদেরকে যে কাভার লেটার এটা আরেকটু পরবর্তীতে আসে। তো যারা আমাকে কমেন্ট করেছেন তারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আপনারা কেন চেয়েছেন আপনারা, এবং আপনারা এই ইনফরমেশনটা আপনাদের আছে কিনা। কারণ কাভার লেটার আরেকটু পরে লাগবে এবং ইটস এ লিটল বিট ইলাবোরেটেড থিং। যে ইমেলটা আমি আপনাদেরকে শেয়ার করেছি খুবই কনসাইজ ছিল, রাইট, খুবই সংক্ষেপে। কাভার লেটার ওইটারই একটা ইলাবোরেটেড ভার্সন, মানে যখন ওইটাকে আপনাকে আরো এক্সপ্লেইন করে লিখতে হবে যে আপনার মোটিভেশন কোথা থেকে আসলো, আপনার রিসার্চ জার্নি কি, আপনার ক্যারিয়ার জার্নি কি, আপনি সেই ইউনিভার্সিটিতে কেন যেতে চাচ্ছেন, ওদের প্রোগ্রাম সম্পর্কে লিখতে হবে, সেই প্রফেসরের কাজ সম্পর্কে লিখতে হবে। ইটস এ ডিটেইল থিং। আমি অবভিয়াসলি কভার করব আমার নেক্সট যে ব্লগগুলো আসছে। আমি কাভার লেটারের জন্য আমি মনে করি একটা ব্লগ তো থাকবেই, বেশি বড় হয়ে গেলে হয়তো 2টা ব্লগও থাকবে। কিন্তু আপনারা যারা আমার কাছে কাভার লেটারের জন্য রিকোয়েস্ট করেছেন, প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কি জানতে চান, যে আমি আমার কাভার লেটারটা শেয়ার করব নাকি সেটার স্ট্রাকচারিংটা কিভাবে হবে, ফরম্যাটিংটা কিভাবে হবে। কারণ আমি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, 5টার জন্য আমি 5 রকম কাভার লেটার লিখেছি। কারণ এটা আমি আগেই বলেছি প্রোগ্রাম স্পেসিফিক, ঠিক আছে। যেই প্রোগ্রামে যাবেন, যেই ইউনিভার্সিটিতে যেই প্রফেসরের কাছে যাবেন, সেই অনুযায়ী আপনাদেরকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। সো আমি স্ট্রাকচারিংটাও শেয়ার করব, গাইডলাইনগুলো, এবং আমার নিজের একটা আমি অনেক খুঁজে বের করেছি। কারণ এসওপিটা আসলে আমার ছিল, মানে ড্রাফট লেখালেখি করি না যে মানে চেক করছি অ্যান্ড অল। সো ইমেইল থেকে আমি খুঁজে পেয়েছি, লাকিলি আমার 2-3টা আমি খুঁজে পেয়েছি। তো সেটা আমি শেয়ার করবো ইনশাল্লাহ, কারণ এটা লাগে অ্যাপ্লিকেশন করার সময়। সো এটা সিস্টেমে চলে যায় ইউনিভার্সিটি, সেটা আমার কাছে থাকার আর কথাই না। আর আরেকটা আমার কনসার্ন আছে, সেটা হলো যে আইএলস। অনেকে আপনারা কোয়েশ্চেন করছেন আইএলস ছাড়া কিভাবে কানাডা আসা যাবে। যদি স্টাডি করতে আসতে চান, আইএলস ছাড়া কোনো উপায়ই নাই, এবং একাডেমিক আইএলস থাকতে হবে যদি স্টাডি পারমিটে স্টুডেন্ট হিসেবে আসতে চান, এবং পিআর এর জন্য আসতে চাইলে আপনাকে জেনারেল আইএলসটা দিতে হবে। তো আইএলস নিয়ে কেন আসলে আপনাদের এত মানে একটা মানে সংকোচ, সেটা আমাকে একটু কমেন্টসে যদি জানান তাহলে আমি হেল্প করতে পারবো। এবং আমার অনেকজনের কমেন্টে বা মেসেজে আমার মনে হয়েছে যে আই ডোন্ট নো, মানে আইএলস ইজ নট দ্যাট হার্ড। আসলে আমার মনে হচ্ছে যে এখনই আমি একটা মানে আইএলস রিলেটেড ব্লগ শুরু করে দিই, এবং 1 by 1 এক্সামগুলো আমার সেই মনে পড়ে যাচ্ছিল যে ক্যামব্রিজের বইগুলো আমি 8টা বই সলভ করেছিলাম। তো ইটস রিয়েলি ইজি। প্রথমটা যখন আপনার অলওয়েজ মনে রাখবেন যে আইস মানে মেল্টিং ইজ অলওয়েজ হার্ড। প্রথমটা খুবই খারাপ মনে হবে। আমি আমার আইএলস এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারি, এবং আমরা একসাথে স্টেপ বাই স্টেপ পয়েন্টার দিয়েও যেতে পারি। কারণ আমার একাডেমিক আইএলস ছিল 7, এবং এখানে জেনারেলি আমি কানাডাতে যেটা দিয়েছি সেটা ছিল 7.5, উইচ ইজ নট ব্যাড। এবং আমার হাজবেন্ড যদি ওর ছিল আরো বেশি, 8.5 এবং 8.5 ছিল। সো হি ক্যান অলসো টেক ইউ থ্রু অল দ্য পয়েন্টার্স, লাইক আইএলস এর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন। সো এটাও কমেন্ট করে জানাবেন যদি আপনাদের এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট থাকে। এবং আরেকটা কনসার্ন আমি আপনাদের কমেন্ট থেকে যেটা পাচ্ছি সেটা হলো যে
আপনারা আসলে অনেকেই ইনডিসাইসিভ, মানে আপনারা ডিসিশন নিতে পারছেন না বা আপনারা কনফিউজড কোনো একটা জায়গায় যে স্টাডি পারমিট নাকি পার্মানেন্ট রেসিডেন্ট। এবং আমার মনে হয় যে আপনারা অনেক ডেসপারেট, উইচ ইজ ফাইন কানাডায় আসার জন্য। আমারও একটা ডেসপারেশন ছিল, কিন্তু আমি আমার একটা ওয়ে ক্রিয়েট করে আমি স্টাডি পারমিটে এবং আমি স্কলারশিপ ম্যানেজ করে আমি এখানে আসছি। আমার বাংলাদেশ থেকে কোনো ব্যাকিং এই জন্য লাগেনি। তো অনেকেই বলছেন যে আমি সেলফ ফান্ডিংয়ে আসবো, আমার কোনো ক্রাইটেরিয়া নাই, আমার ম্যাচ হচ্ছে না, কিন্তু আমি আসবোই, কানাডায় আমি আসবোই, আমি সেলফ ফান্ডিংয়ে আসবো, হুইচ ইজ ফাইন। আপনার যদি এরকম ব্যাকগ্রাউন্ড থাকে, আপনার ফ্যামিলি বা আপনি যদি নিজেকে সাপোর্ট করতে পারেন, হুইচ ইজ ফাইন। কিন্তু বেসড অন মাই এক্সপিরিয়েন্স দিস ইজ নট আ ওয়াইজ ডিসিশন। লাইফ ইন কানাডা ইজ হার্ড। একটা হলো যে আপনি যদি কানাডায় আসবেন এবং আরেকটা হলো আপনি কানাডায় সার্ভাইভ করবেন। সো দুই জিনিস। তো আমার মনে হয় যে অনেকেই জাস্ট ইনফরমেশন জাস্ট সার্চ করছেন, কিন্তু আপনি কতদূর স্ট্রাগল করতে পারবেন সেটা আপনি বিবেচনা করছেন না। তো এইটাও একটা টপিক, আমার মনে হয় যে এটা নিয়েও একটা ব্লগ, আই শুড মেক এ ব্লগ, এবং সেখানে আমি পয়েন্ট বাই পয়েন্ট বুঝাবো যে কেন আমি এই কথাগুলো বলছি। সো আপনারা জানাবেন কমেন্টে, এবং আপনারা অনেকে বলেছেন লাইভে আসতে। লাইভে কি কি আপনারা ডিসকাস করতে চান এবং আপনারা যদি লাইভ চান সেটাও কমেন্টে জানাবেন। তো এখন তাহলে চলে যাচ্ছি আজকের পর্বে, হাউ টু রাইট অ্যান একাডেমিক সিভি ওয়াইল রাইটিং টু আ প্রফেসর ফর স্কলারশিপ ইন কানাডিয়ান ইউনিভার্সিটিজ ফর মাস্টার্স অর পিএইচডি। সো লেটস স্টার্ট। শুরুতেই দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার নাম দিয়েছি, আমার ডেজিগনেশন দিয়েছি, এবং কোথায় আমি চাকরিরত ছিলাম সেটা লিখেছি। আমার সেলফোন, ইমেইল এবং অফিসিয়াল পেজ ছিল হলো বুয়েটের ওয়েবসাইটে, যেখানে আমার নাম ছিল। অবভিয়াসলি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বা আপনি যে অর্গানাইজেশনে চাকরি করছেন সেখানের ওয়েবসাইটে যে এমপ্লয়ি লিস্ট থাকে, সেখানে যদি আপনার নাম থাকে সেখানকার যে লিঙ্কটা আপনি এখানে অ্যাটাচ করবেন। সো এরপরে চলে আসি একাডেমিক্সে। একটা কথা সবসময় মনে রাখবেন যে এটা একটা একাডেমিক সিভি। সো শুধু আপনার রেজাল্ট না, আপনার যে কোনো রিসার্চ এক্সপেরিয়েন্স বা প্রজেক্ট এক্সপেরিয়েন্স যারা জব করছেন সেইভাবে গুছিয়ে একটা একাডেমিক পার্সপেক্টিভ দিতে হবে এই সিভিটাতে। কারণ এখন আপনি স্টাডিতে আবার ঢুকছেন, মাস্টার্স করেন, পিএইচডি করেন। সো অবভিয়াসলি সেটাকে আপনাকে ওভাবে গুছাতে হবে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে। সো একাডেমিক্সে আমি লিখেছি আমার বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স, কারণ তখনও আমি মাস্টার্সটা পাশ করিনি, আমি জাস্ট 2 সেমিস্টার একদম শুরু করেছিলাম, আসলে মাঝামাঝিতে ছিলাম মাস্টার্সের। তো এখানে আমি ব্যাচেলর অফ সায়েন্স লিখেছি, আমার সিজিপিএ আমি মেনশন করে দিয়েছি, এবং অন এ স্কেল অফ 4 এটা মেনশন করেছি আমি। এবং আমি যে ফার্স্ট হয়েছিলাম র্যাঙ্কিংয়ে কম্বাইন্ড লিস্টে সেটা আমি মেনশন করে দিয়েছি, এবং আমার থিসিস টাইটেলটা আমি দিয়ে দিয়েছি। সো আপনার থিসিস টাইটেল, আপনার সিজিপিএ আপনি মেনশন করবেন, এবং অবভিয়াসলি আপনার পজিশন যদি একটু ভালো হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আপনি দিতে পারেন, এটা অপশনালে আমি বলবো। তারপর আমি আমার টেস্ট স্কোর দিয়েছি, এখানে আমি জিআরই স্কোর দিয়েছি, এবং যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং এ ছিলাম তাই এই জন্য আমি কোয়ান্টিটেটিভটাকে আমি একটু হাইলাইট করেছি। এটা আমি আমার লাস্ট ব্লগেও বলেছি, ইমেইলে আমি সাবজেক্ট লাইনে এভাবে একটু হাইলাইট করে দিয়েছিলাম। তো এখানে আমি ভার্বাল এবং অ্যানালিটিক্যাল সবকিছু করেছি হাইলাইট। এখানে আইএলটিএস স্কোরটাও আপনি দিতে পারেন, আমি দেখতে পাচ্ছি না এখানে। তো রিসার্চ এক্সপেরিয়েন্স, তো এখানে 4 থেকে 5টা আমার রিসার্চ এক্সপেরিয়েন্স আছে, এর মধ্যে একটা থিসিস আছে। প্রথমে যেটা আমি লিখেছি যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড শিডিউলিং, দেন বোর্ড কাটিং প্ল্যান, বিওএম, এটা খুব ইন্টারেস্টিং একটা কাজ ছিল। এটা ছিল আমাদের একটা কোর্স, আমি লাস্ট ব্লগে বলেছি হাউ টু রাইট এন ইফেক্টিভ ইমেইল। এই লিঙ্ক, মানে আমার 2টা ব্লগের লিঙ্কই আমি এই ব্লগের শেষে দিয়ে দিব। তো সেখানে আমি বলেছি যে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, একটা ইন্ডাস্ট্রিতে আমাদের একটা অ্যাটাচমেন্ট দেওয়া হয় 2-3 মাসের একটা কোর্সের মতো, একটা ক্রেডিট কোর্স থাকে, সেখানে প্রজেক্ট করতে হয়, রিপোর্ট জমা দিতে হয়, প্রেজেন্টেশন দিতে হয় ইন্ডাস্ট্রি পার্টনারদেরকে অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাকাল্টিদেরকে। সো 2 জন মিলে মার্কিং করে। সো খুব সুন্দর একটা প্রজেক্ট বেসড আমি বলতে পারি যে কোর্স। সো অবভিয়াসলি আপনারও, আপনি যেই ডিসিপ্লিনেরই হন বা আপনি যেই ইউনিভার্সিটিরই হন, আপনারা যদি কখনো প্রজেক্ট বেসড কোনো কোর্স করে থাকেন, সেখানকার যে রিসার্চ, সেখানে প্রজেক্টে তো আমাদেরকে কাজ করতে হয়, রাইট? রিসার্চ করতে হয়, গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়, দেন আপনাকে রিসার্চের মানে প্রজেক্টের কাজ করতে হয়, আপনার একটা আউটপুট বের হয়, আপনি রিপোর্ট, প্রেজেন্টেশন কোনোভাবে সেটা প্রেজেন্ট করেন, তাই না? সো সেগুলো লিখবেন এখানে আর কি।
এবং সবার শেষে যে দুটো পয়েন্ট, এটা আমার আরেকটা কোর্সের থেকে, এটা একটা প্রজেক্ট বেস কোর্স ছিল। এবং প্রত্যেকটা প্রজেক্টের পাশে ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাইম লাইনটা দিয়ে দিয়েছি, যে মানে কয়দিনের মধ্যে হয়েছে প্রজেক্টটা বা কোন সালে কি করেছি সেটাই আসলে হাইলাইট করা। আপনাকে বুঝাতে হবে যে আপনি পাশ করার পর থেকে এখন পর্যন্ত কোথায় কোথায় আপনি ইনভলভ ছিলেন, কি কি রিসার্চ করেছেন, কি কি প্রজেক্ট বেসড কাজ করেছেন। কারণ এবং আপনারা যারা চাকরি করছেন তাদেরকেও এমনভাবে সিভিটা লিখতে হবে যে আপনার মানে কাজগুলোকে প্রজেক্ট হিসেবে এবং রিসার্চের সাথে রিলেট করে সুন্দর করে এখানে লিখতে হবে। সো দ্যাটস এ চ্যালেঞ্জ, এটাতে আমি একটু পরে আসছি এই ব্যাপারে। দেন আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সে চলে যাচ্ছি। আমি লেকচারার ছিলাম বুয়েটে, সেটার টাইম লাইনটা দিয়েছি। এবং আমি একটা সার্টিফিকেশন কোর্স করেছিলাম সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, উইচ ইজ রিলেটেড অফকোর্স টু মাই ডিসিপ্লিন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। এই জন্য আমি এটা মেনশন করেছি, যেহেতু একটা সার্টিফাইড কোর্স ছিল, আমি সার্টিফিকেট পেয়েছিলাম, তাই আমি এখানে এটা দিয়ে দিয়েছিলাম। দেন হলো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। আমি বুয়েটে কি কি অ্যাওয়ার্ডস পেয়েছি, আমি যে কয়েকবার মেরিট লিস্টে ছিলাম পজিশন, তো বুয়েট থেকে একটা স্কলারশিপ দেওয়া হয় একটা খরচের মতো। সো সেই অ্যাওয়ার্ডসগুলোর আমি নাম লিখেছি। সো এই 4-5টা অ্যাওয়ার্ডস, ডিনস অ্যাওয়ার্ড, মেরিট স্কলারশিপ অ্যান্ড অল দ্যাট। সো আপনারা যদি একাডেমিক কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেগুলো লিখতে পারেন, কোনো বৃত্তি বা কোনো কিছু পেয়ে থাকলে সেখানে সেটা মেনশন করবেন। দেন কম্পিউটার স্কিলস, এখানে আমি আমার কম্পিউটার স্কিলস যেগুলো আছে, যেহেতু আমি ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে অ্যাপ্লাই করছি, সো এটা অ্যাজিউম করে নেওয়া হয় যে ইঞ্জিনিয়ার যে বিএসসি মাস্টার্স করা তার এই কম্পিউটার স্কিলগুলো অবশ্যই আছে, বাট স্টিল আপনি মেনশন করবেন। আমি মেনশন করেছি, এটা হাইলাইট করবেন যে হ্যাঁ অবভিয়াসলি আমি কম্পিটেন্ট, সো ওয়াই নট। তো আমি আমার প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজগুলো আমি পারি, কাজ করেছি, এবং যে সফটওয়্যারে কাজ করেছি, এখন যেটাতে কাজ করেছেন সেটাই লিখবেন। আমি এগুলো সব সফটওয়্যারে কাজ করেছি। এখন যদি আমি লিখতাম তাহলে আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ওগুলোও মেনশন করতাম, কারণ এখানে আমি দেখেছি কানাডায় আসার পর যে এগুলাকেও একটা স্কিল হিসেবে এরা কাউন্ট করে যে আমি এগুলো ইউজ করতে পারি। সো এখানে আমার এটা অ্যাড করা উচিত ছিল। আরো যা যা সফটওয়্যার বা টুলস আপনারা পারেন সেখানে সব মেনশন করে দিবেন। দেন একাডেমিক প্রজেক্টস আমি এখানে মেনশন করেছি। এগুলো সব হলো আমার বিভিন্ন রকম প্রজেক্ট, যেগুলো হলো আসলে ল্যাবরেটরি বা ল্যাব বলে, যে 1 ক্রেডিট বা 1.5 ক্রেডিট। আর্গোনমিক্সে ছিল, তখন আমাদের একটা ডিজাইন একটা করতে হয়েছে, একটা ওয়ার্ক স্টেশন ডিজাইন করতে হয়েছিল। দেন একটা আমাদের যে বিজনেস কমিউনিকেশন একটা কোর্স ছিল, যেখানে আমাদের প্রজেক্ট ছিল, একটা প্রেজেন্টেশন দিতে হয়েছিল। দেন একটা সিমুলেশন বেসড প্রজেক্ট ছিল, সেখানে কিন্তু মিক্স আছে সফট স্কিল অ্যান্ড টেকনিক্যাল স্কিল। যেমন ইন্ডাস্ট্রিয়াল সিমুলেশন প্রজেক্ট, এটা টেকনিক্যাল স্কিল, আবার বিজনেস কমিউনিকেশন কিন্তু একটা সফট স্কিল। তো এখানে দুই ধরনের স্কিল বেসডই আমার প্রজেক্ট, মানে যা যা প্রজেক্ট আমি করেছি সেখানে আমি একাডেমিক প্রজেক্ট, এবং এই প্রজেক্টগুলো করেছি যখন আমি বুয়েটে পড়তাম, সেগুলো এই জন্য একাডেমিক প্রজেক্টের আন্ডারে আমি দিয়েছি। আর শুরুতে যে প্রজেক্টগুলোর কথা বললাম সেগুলো কিন্তু আমি রিসার্চ এক্সপিরিয়েন্স হিসেবে দিয়েছি। সেগুলা লাইক একটু বড় প্রজেক্ট ছিল আমার, লাইক বড় বড় কাজ করতে হয়েছে, রিপোর্ট প্রেজেন্টেশন ওভাবে দিতে হয়েছে। সেগুলা বড় ক্রেডিট কোর্স ছিল, 3 ক্রেডিট বা আরো বেশি। কিন্তু এগুলো হলো ছোট ছোট ল্যাব বেসড যে কাজগুলো, সেগুলো আমি এখানে মেনশন করেছি। দেন আমার একটা পাবলিকেশন ছিল, আমার সাথে আরো যে দুজন আমার কলিগ আছে, আমার প্রফেসর এবং আরেকজন যে লেকচারার আছেন, সো উনার নামটা আমি হাইড করে দিয়েছি, আমার নামটা খালি আমি রেখেছি। সো এইটাই ছিল আমার পাবলিকেশন। সো দ্যাটস ইট। এই 2 পেজই ছিল আমার একাডেমিক সিভি, এবং এটাকে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। এই একাডেমিক সিভিটা খুবই শর্ট, কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে আপনার একাডেমিক যে ক্রিডেন্সিয়ালস এবং আপনার একাডেমিক যে রিসার্চ এক্সপেরিয়েন্স সো ফার সেটাকে রিফ্লেক্ট করবে আপনার প্রফেসরের কাছে, যে উনি যদি আপনার ইমেইলটা পড়ে মানে হ্যাপি হয়, স্যাটিসফাইড হয়, দেন উনি সিভিটা রেজিউমেটা খুলবে, এবং এটাই হলো আসলে আপনার একটা ফর্মাল ডকুমেন্ট যেটা উনি সেভ করে রাখবে ফর ফার্দার রিভিউ। তো এই ছিল আজকের ব্লগ, হাউ টু রাইট অ্যান একাডেমিক সিভি ইন আ ভেরি ইফেক্টিভ ওয়ে। তো আশা করি ভালো লেগেছে আজকের ব্লগটি। কমেন্ট করে জানাবেন একাডেমিক সিভিটা কেমন লাগলো, স্যাম্পলটা, এবং আপনারা কোনো আইডিয়া পেলেন কিনা। এই ধরনের সিভি আমি রিকমেন্ড করব আপনারা অ্যাটাচ করে দিবেন যখন আপনার প্রফেসরকে একদম ইনিশিয়াল স্টেজে আপনারা ইমেইল করবেন ফর স্কলারশিপ অর ফর এনি করেসপন্ডেন্স, যখন আপনি একদম ইনিশিয়াল লেভেলে প্রফেসরের সাথে বা ডিপার্টমেন্টের সাথে আপনি যখন একটা কমিউনিকেশন ডেভেলপ করছেন। আর এখন এখানে একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু একাডেমিক লাইনে ছিলাম, আই ওয়াজ অলরেডি এ লেকচারার, রাইট, এবং আমি মাস্টার্স করছিলাম এবং সাথে সাথে লেকচারার ছিলাম, এবং দেন আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করি। সো মোস্টলি আমি আমার কোর্স রিলেটেড, রিসার্চ রিলেটেড কথাগুলো লিখেছি।
কিন্তু হোয়াট অ্যাবাউট দোজ গাইজ অর লেডিজ যারা এখন চাকরি করছেন কর্পোরেট ওয়ার্ল্ডে এবং কয়েক বছর চাকরি করার পর তারা হয়তো চিন্তা করছেন যে তারা এখন হায়ার স্টাডিজের জন্য কানাডায় আসবেন। সো তারা কিভাবে তাদের একাডেমিক সিভিটা লিখবেন, কারণ তাদের তো অলরেডি মাঝখানে কয়েক বছরের চাকরির অভিজ্ঞতা আছে। তো সেই চাকরির অভিজ্ঞতাটাকে কিভাবে আপনি রিসার্চের অভিজ্ঞতায় কনভার্ট করবেন, আপনার একাডেমিক সিভিতে রিফ্লেক্ট করবেন, সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আই প্রমিস আমি যদি 10টা কমেন্ট পাই তাহলে আমার নেক্সট ব্লগ আসবে how to write an effective academic CV for those who are working in corporate world but তারা প্ল্যান করছে তাদের ক্যারিয়ারটা চেঞ্জ করার জন্য, মানে স্টাডি লাইনে ঢুকানোর জন্য। এবং তখন আমি শেয়ার করব আমার হাজব্যান্ডের সিভিটা, কারণ আমি 2013তে পিএইচডি করার জন্য এখানে এসেছি, ও একই সময়ে এসেছে একই ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি অফ আলবার্টাতে, এবং ও 100% স্কলারশিপ পেয়েছে এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ও মাস্টার্স করেছে এবং ও এখন বর্তমানে একটা গভর্নমেন্ট জব করছে অ্যাজ এন ইঞ্জিনিয়ার। সো আপনাদের যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি চেষ্টা করব ওর একাডেমিক সিভিটাও আপনাদের সাথে স্যাম্পল হিসেবে শোকেস করার এবং অবভিয়াসলি ডিসকাস করার যে কিভাবে আপনারা আপনাদের চাকরির অভিজ্ঞতাটাকে একাডেমিক সিভিতে আপনাদের রিসার্চ এক্সপেরিয়েন্স হিসেবে রিফ্লেক্ট করতে পারেন। সো আজকে আর বাড়াচ্ছি না, অলরেডি অনেক কথা বলে ফেলেছি। সো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ব্লগটি এবং কন্টেন্ট, আপনাদের ভালো লাগছে কিনা স্টাডি ইন কানাডা সিরিজগুলো, আপনারা আরো কি কি কন্টেন্ট দেখতে চান, স্টাডি রিলেটেড কন্টেন্ট দেখতে চান, এবং শুরুতে যে কোয়েশ্চেনগুলো করেছি অবশ্যই সেগুলার রেসপন্ড করবেন প্লিজ, এবং জানাবেন আপনারা কিভাবে আরো ইন্টারাকশন করতে চান, আপনারা লাইভ চান কিনা, এবং একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ যারা নতুন, আমার চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করবেন। কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট করতে আমি বারবারই বলি যে আমি চেষ্টা করি সব কমেন্টে রিপ্লাই করার, এবং আমার খুব ভালো লাগে কমেন্ট করতে, একটা লাইক দিয়ে দিবেন। সো আজকে আর না, বাবাই, সবাই অনেক ভালো থাকবেন, লাভ ইউ, বাই বাই।